নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের জীবন হচ্ছে নদীর মতন, কোথাও আছে বাঁক, কোথাও সামন্তরাল, কোথাও শান্ত, কখনো দুরন্ত। এবং জীবন কখনো নিরবিচ্ছিন্নভাবে চলে না। জীবনে কখনো সুখ থাকবে, কখনো দুঃখ, কখনো আনন্দ, বেদনা, এভাবেই কিন্তু জীবন এগিয়ে চলে। কিন্তু আমরা সময় মতো যদি জীবন সম্বন্ধে একটু জেনে যাই, একটু ওয়াকিবহল হই, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক বিপদকে আমরা এড়িয়ে চলতে পারি। আমাদের রোগ ব্যাধি, অনেক সমস্যাকে আমরা দূরে রাখতে পারি। একটু সচেতন হয়ে সময় মতো একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের যদি পরামর্শ নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেকটাই স্মুথ রান করে। কিন্তু একটা ব্যাপারে আপনারা সবাই জেনে রাখবেন যে একজনের মধ্যে হয়তো সব গুণ থাকতে পারে না, কিন্তু তার মধ্যে কোনো না কোনো গুণের অস্তিত্ব অবশ্যই আছে। এবং সেই গুণটিকে যদি আমরা অনুকূল পরিবেশে ফেলে লালন পালন করি, তাহলে সেটাই কিন্তু একদিন একটা মহৎ মহিরুতে রূপান্তর হবে। এবং প্রত্যেক ব্যক্তি যারা জীবনে সফল হয়েছে, তাদের জীবন এভাবেই কিন্তু সফলতা পেয়েছে। তাদের মধ্যে এমন একটা গুণ ছিল, যেই গুণটাকে একটা ভালো পরিবেশের মধ্যে তারা প্রস্ফুটিত করেছে এবং তারপরেই কিন্তু তারা বড় হতে পেরেছে। কিন্তু সর্বক্ষেত্রে কাজ আপনাকে করে যেতে হবে, কর্মের জায়গাটাকে কিন্তু আপনাকে বজায় রাখতেই হবে। তাহলে কিন্তু কোনো না কোনো দিন আপনি সাফল্য পাবেন। তাই আমাদের গীতায় বলা হয়েছে, কর্মেন্নু বাধিকারাস্তে মা ফলেষু কদাচনা। আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে করে যেতে পারেন সঠিক রাস্তায়, তাহলে কোনো না কোনো দিন আপনি ফলপ্রাপ্তি হবেন, আপনি সফল হবেনই। একথাই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী বলে থাকেন। এবং তিনিও কিন্তু তার জীবনে এরকমভাবেই কাজ করে চলেছেন। তিনি নিরন্তরভাবে কাজ করে চলেছেন এবং তার কাজের ফলের আশা কিন্তু কখনোই করেন না। যেমন তিনি আমাদের জন্য বা তার প্রিয় ভক্ত শিষ্যদের জন্য, প্রত্যেকের জন্য, ভারতবাসীর জন্য তৈরি করলেন 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম। কারণ আমাদের যে আধ্যাত্মিকতা, সেটা কিন্তু তার মনে প্রাণে রয়েছে। এবং একইভাবে আমরা আগামী দিনে তার হাত ধরে আরও অনেক কিছু পেতে চলেছি, যেটা আমাদের ভারতবর্ষের একটি গর্বে রূপান্তর হবে। কারণ খুব শীঘ্রই তার যে 51 মায়ের আশ্রম, তার ওপেনিং হবে, তার দ্বার উদ্ঘাটন হতে চলেছে। এবং এই শুভ ঘোষণা নিয়ে এবং আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদম। আচ্ছা, আমি একটা কথা বলি। এই যে গীতায় আমাদের যে কথাটা বলা আছে যে কর্মেন্নু বাধিকারাস্তে মা ফলেষু কদাচনা, কাজ করে যাও, কোনো ফলের আশা করো না। এবং এই ব্যাপারে আপনি হলেন আমাদের অনেকের অনুপ্রেরণা। কারণ আপনি যেভাবে কাজ করে যান, যেভাবে কঠোর পরিশ্রম করছেন, আজকে একেবারে বলবো যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত এবং অনেক রাত্রি অবধি আপনি আজকে কাজ করে চলেছেন। তো এসব ক্ষেত্রে এরকম কি কখনো হয়েছে আপনি অনেক কঠিন পরিশ্রম করেছেন, কিন্তু সেখানে রেজাল্টটা একটু দেরিতে পেয়েছেন? নিশ্চয়ই। এবার দেখো, সত্যি কথা বলতে রেজাল্ট আমাদের জীবনে এমন একটা জিনিস যে আমরা রেজাল্ট সব সময়ের জন্য যে সময় মতো পেয়ে যাব তা কিন্তু নয়, একটু আপ অ্যান্ড ডাউন থাকে। আজকে যদি আমি মনে করি যে আমি 7 দিনের মধ্যে রেজাল্ট পাওয়ার কথা, কিন্তু আমি 7 দিনে পাচ্ছি না, সেটা কিন্তু তুমি 5 দিনের মধ্যেও কিন্তু পেয়ে যেতে পারো, বা 7 দিন বাদ দিয়ে তুমি কিন্তু 10 দিনের মধ্যেও কিন্তু পেতে পারো। আমাকে 7 দিনেই পেতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আর আমি জয়দেব শাস্ত্রী একমাত্র ব্যক্তি যে কাজ করে যায়, ফলের আশা করে না। কারণ আমার বাবা আমাকে বলে, বা এখনো পর্যন্ত বলে যায়, যে কাজ করলে তুমি ফলটা পাবে, সেই ফলের আশা করবে না। আশা কোনটাকে করে? যেটা তোমার নয়, যেটা তোমার নয় তুমি পেতেও পারো কিংবা নাও পেতে পারো, সেটাকে বলে আশা। বলে না, আশায় মরে চাষা। তুমি যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসতেও পারে বা নাও আসতে পারে, কিন্তু তুমি যদি তোমার কল, তোমার সেই বাথরুমে গিয়ে যদি তুমি শাওয়ারটা চালিয়ে দাও, তাহলে তোমার সেই জলটা পড়বেই।
এবার সেই জলটা যদি ট্যাঙ্কে না থাকে, তুমি যদি ঠিকমতো ট্যাঙ্কে না ভরো, তাহলে কিন্তু সেই জল কিন্তু তোমার পড়বে না। ওটা তোমার হাতে, মানে এই কর্মটা করলে তুমি সেই ফলটা অটোমেটিক্যালি পাবে। যদি কোনো কারণে ভুল হয় তাহলে ফল পাবে না। যেটা তোমার হাতে আছে সেটার জন্য তুমি চিন্তা করো না, যেটা তোমার হাতে নেই সেটার জন্য তুমি চিন্তা করো। তো মানুষের সর্বদাই এক একটা জিনিস থাকে যে ফল। আমি জয়দেব শাস্ত্রী, আমি তন্ত্র মানে তোমাদের একটা কথা বলি যে তন্ত্রের যে খাজানা যদি তুমি খুঁজে পেতে চাও, তন্ত্রের খাজানা মানে কি, তন্ত্রের যেখানে বৃহৎ আকারে তন্ত্রক্রিয়া করা হয় সেটা কিন্তু 51 কালীবাড়ি। 51 কালীবাড়ি যেখানে বৃহৎ আকারে তন্ত্রক্রিয়া করা হয়, এবং সেই তন্ত্রে হয় না এমন কোনো কাজ নেই। কিছু কিছু কাজ আমরা কিছু কাজ দশমহাবিদ্যার দ্বারা আমাদের করতে হয়, দশমহাবিদ্যার দ্বারা করতে হয়, এবং সেই কাজগুলি এক একটা কাজ, যে কাজটা হয়তো মানে 10 বছর 12 বছর ধরেও কোনো কাজ পেন্ডিং আছে, সেই কাজগুলি হয়নি, সেই কাজটা দশমহাবিদ্যার দ্বারা খুব তাড়াতাড়ি করা যায়। এবং সেটাও তৈরি হচ্ছে তোমাদের জন্য সুখবর, দশমহাবিদ্যার এক মন্দির, এক আশ্রম, সেটা কিন্তু অম্বিকানগর দেগঙ্গা, সেখানে কিন্তু আশ্রমটা তৈরি হচ্ছে, এবং খুব ভেরি রিসেন্ট সেখানে কিন্তু দশমহাবিদ্যার তন্ত্রের কাজও কিন্তু শুরু হবে, এবং 51 মা কিন্তু ওখানে থাকবে। আর সবাইকে একটা কথা বলি যে তন্ত্রের যদি সার মর্ম বুঝতে হয় তাহলে তুমি কিন্তু জয়দেব শাস্ত্রী 51 কালীবাড়িতে কিন্তু একবার গিয়ে তোমাদের দেখতে হবে যে তন্ত্রটা কি জিনিস। কারণ তন্ত্রবিদ্যা মানে তোমার জ্ঞান, তন্ত্রবিদ্যা মানে এই নয়। আজকে কিছুদিন আগে আমি একটা খবর পড়েছি, তারাপীঠে একজন ছেলে তার মানে নিজের লোককে ফিরে পেতে গিয়ে, মানে তার স্ত্রীকে ফিরে পেতে গিয়ে তারাপীঠে সে কোন সাধুর চক্করে পড়ে সে তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে সে কিন্তু মারা যায়। এবং সে মানে এটা তো ঘটনা তোমরা সবাই জানো। তাই তন্ত্রটা কিন্তু ছেলে খেলা নয়, তন্ত্রর অনেক নিয়ম, অনেক নিষ্ঠা, অনেক প্রক্রিয়া রয়েছে, এবং এই প্রক্রিয়ায় যদি ঢুকতে যাও তাহলে কিন্তু সঠিক গুরু বিবেচনা করাটাই কিন্তু তোমার কাম্য। সঠিক গুরু যদি না হয় তন্ত্রে কিন্তু তোমার মৃত্যুও পর্যন্ত হতে পারে। তন্ত্রটা কিন্তু যেমন ভালো তেমনি খারাপ। তো সেটা যদি সঠিক প্রক্রিয়া, যেমন আগুন, তন্ত্র বলে আগুনের মতো, যদি ওই আগুন অনেক কাজে লাগে, আবার ওই আগুনের সঠিক ব্যবহার না করতে পারলে সেই আগুন কিন্তু তোমাকে পুরো জ্বালিয়ে ছারখার করে দেয়। তাই তো? কে আছে কে আছো আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি হাওড়ার খালনা থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো আগে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। হ্যাঁ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আচ্ছা বলো, কার সম্বন্ধে? আমার প্রশ্নটা একটু অন্য রকমের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলুন। অ্যাকচুয়ালি আমি একজনকে আর কি লাইফ পার্টনার করেছি, কিন্তু সে কি আমার জন্য উপযোগী আমি যেটা বুঝতে পারছি না। মানে এর আগেও দাদা বলেছিল যে, আমি এর আগেও একবার লাইভে ফোন করেছিলাম, তো আমার আগেরটা কেটে গেছে। আপনি বলেছিলেন যে ওটা থাকবে না। ও আচ্ছা, আগের রিলেশনটা বলেছিলেন। তুমি কিন্তু ভাগ্যবান, মানে আপনি তার মানে মাঝে মাঝে ফোন করেন, মানে ভাগ্যবান। তাহলে তুমি দুবার পেয়ে গেছো, দুবার তুমি লাইনটা পেয়ে গেছো। শোনো, তোমাকে যেটা বলি, তোমার প্রথম যেটা থাকবে না সেটা ছিল না বা নেই, এখন আবার নতুন করে কোনো সম্পর্কের সাথে তুমি জড়িয়ে গেছো, তাই তো? হ্যাঁ। এবং সেটা লাইফ পার্টনার করেছো, এবং সে থাকবে কিনা সেটা তুমি জানতে চাইছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি তার সম্বন্ধে জাস্ট একটা, যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা 1 থেকে 100-র মধ্যে। নয়। এবং এমন একটা সংখ্যা বললে, সত্যি কথা বলতে না, বলতেও খুব খারাপ লাগছে, সম্পর্কটা থাকবে না গো, এটাও থাকবে না। তার কারণ দেখবে, দেখো তুমি 4টে জিনিস মিলিয়ে নাও, ঠিক না ভুল, তারপর তুমি বলবে। দেখবে এ তোমাকে তোমার ফ্যামিলি, মানে ওর ফ্যামিলির সাথে তোমাকে মেলাবে না। ইয়েস অর নো? তোমার মানে ওর ফ্যামিলির সাথে
তোমাকে ইন্ট্রোডিউস করবে না, মানে তোমাকে ওর ফ্যামিলির সাথে ঠিক মতোভাবে সাক্ষাৎ করাবে না, এবং ও অনেক কিছু তোমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে বা লুকিয়ে রাখছে। এবং সব থেকে যেটা বড় কথা, তোমার সাথে ওর সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু প্রচণ্ড মিথ্যে কথা বলবে, প্রচণ্ড মিথ্যে কথা। এবং লাস্ট যে কথা বলবো সেটা হলো যে ও কর্মে মানে একদম আলস্য, মানে কর্মের দিকে ওর একদম ভালো লাগে না, শুধু বড় বড় স্বপ্ন, বড় বড় থিঙ্কিং, বড় বড় আশা। ঠিক না ভুল বললাম বলো? মুখে বড় কথা কাজে নয়, বলো। তাই একদমই তাই, কিন্তু এটার কোনো সলিউশন নেই কি? না, তুমি কি চাও যে এর সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতে? বলো। হ্যালো, চাই। হ্যাঁ হ্যাঁ, কথা বলছো না কেন? তুমি চাচ্ছ এর সাথে, আমি চাই। হ্যাঁ তুমি সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছো, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি তোমায় বলবো এই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসলে লাইফ তোমার অনেকটা ভালো থাকবে। মানে লাইফ বলে না, লাইফ জিঙ্গালালা, মানে লাইফ অনেক ভালো থাকবে তোমার। মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসলে তোমার লাইফটা অনেক ভালো থাকবে। কিন্তু এই সম্পর্কে থাকলে তোমার জীবন, তোমার সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু তবুও তুমি যদি বলো তাহলে আমি একটা টোটকা, সাধারণ টোটকা দিচ্ছি, তোমাকে আমার কাছে আসতেও হবে না, জাস্ট একটা টোটকা, এইটা ওর নাম করে করো। শুনছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি রাখবেই, তাই তো? রাখবেই ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি একটা টোটকা করো, কালো জিরে, কালো জিরে আর একটা বাতাবি লেবু বা বাতাবি লেবু, যেটা বড় হয় না লেবু, সেই বাতাবি লেবু এবং কালো জিরে আর কালো সর্ষে আর সাদা সর্ষে, এগুলি একসাথে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে, এবং যতটা জ্বলবে ততটার সাথে লাল চন্দন আর আলতা মিশিয়ে তুমি ওর নাম করে একটা তিলক তৈরি করবে, সেটা তোমার কপালে দেবে, এবং শুতে যাওয়ার সময়, শুতে মানে রাত্রে শুতে যাওয়ার সময় তোমার পায়ের তলায় এবং ওর পায়ের তলায় একটা ফোঁটা দিয়ে দেবে, তোমার বাঁ পায়ে এবং ওর ডান পায়ে লুকিয়ে দেবে, ও যেন টের না পায়। এটা করো। পাবো কোথায়? লং ডিস্টেন্স না। ও তুমি কোথায় পাবে, তাই তো? তাহলে ওর ওর তো কোনো ফটো তো আছে না তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ফটোতে এটা করো, ঠিক আছে? ওর একটা ফটো নিয়ে নাও, ওর ফটোতে এটা করো, ওকে না পেলেও এটা করো। যদি এটা করতে পারো তাহলে অনেকটাই তোমার কাছে থাকবে। কিন্তু আমার মনে হয়, আমি আবারও বলি, আমার মনে হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই তোমার জন্য বেটার। ঠিক আছে? আপনি ভালো থাকবেন, একটু আমাদের অনুষ্ঠানগুলো ফলো করুন। আসলে এটাই হয়, যখন একটা রিলেশন তৈরি হয় তখন মনে হয় যে এই রিলেশনটা থেকে আমি বেরোবো না, যতদিন পারবো এই রিলেশনটাকে চালিয়ে যাব। কিন্তু গ্রহ নক্ষত্রের এমনই খেল, যেটা একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বুঝতে পারেন, সেই কথাটাই বললেন, আপনাকে সচেতন করে দিলেন। এবার আপনি যদি সচেতন না, দেখো আমি তোমাকে একটা কথা বলি, ভবিষ্যতে সম্পর্ক কিরকম, মেডিকেল সুপার একজন ব্যক্তি, এবং সে বিয়ে করার জন্য মানে বিভিন্নভাবে মেয়েটাকে, সেখানকারই সে মানে নার্স বা যাই হোক, সেই মেয়েটাকে বিভিন্নভাবে সে এটা করো, এটা 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 মানে ভালো ছেলে, মানে ওর মতো কোনো ছেলে হয় না। ঠিক বিয়ে করার 6 মাস পর থেকে সে আসল রূপ জানতে পারলো যে একাধিক তার সম্পর্ক রয়েছে। শুধু এই মেয়েটাকে বিয়ে করার কারণ হলো একটা আইনত সমস্যা থেকে বাঁচার জন্য। একাধিক সম্পর্ক রয়েছে, এবং সেই সুপার, সে তো মেডিকেল একটা ভালো পদে আছে, উচ্চস্থ পদে, যে পদে যাওয়ার জন্য মানুষ তপস্যা করে, এবং সেই পদে রয়েছে। এবং সেখান থেকে সে যখন জানতে পারলো যে একটা মেয়েকে বিয়ে করার পর, সেই মেয়ে যখন জানতে পারে না যে এই ছেলেটি আমার জীবনের কাল, যাকে আমি ভেবেছি আমার জীবনের আত্মা, আমার জীবনের একটা অঙ্গ, সেই ছেলেটি যখন মনে হয়
যে এ আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, তখন সেই মেয়েটি কি করবে? সেই মেয়েটি সুইসাইড করে, এবং সুইসাইড করতে গিয়ে কোনোভাবে বেঁচে যায় এবং তার মা আমার কাছে নিয়ে আসে। এবং আমি একটা কথাই বলেছি যে এই ছেলে ওর জীবনের কাল। ওর মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে আমার মেয়েকে বোঝাও, তখনও মেয়ে বুঝতে পারে না, তখনও মেয়ে বুঝতে পারে না। আমি বারংবার করে বলি যে এইখান থেকে তুমি না বেরিয়ে আসলে তোমার জীবন শেষ। সেই মেয়েটি নেক্সট টাইম আর আমার কাছে আসতে পারেনি, তার কারণ সে ছিল না আচ্ছা আচ্ছা পৃথিবীতে। এরকম অনেক ঘটনা, অনেক কিছু কিছু ঘটনা থাকে ঠিক। চাপা হয়ে থাকে, কিছু কিছু এমন ঘটনা কেউ জানতে পারে না, চাপা হয়ে যায়, সেটা কিন্তু ভূতলে তলিয়ে যায় অনেক ঘটনা। আমরা যেটা জানি, আমরা যেটা বুঝি, আমরা যেটা শুনি, আমরা কতটা জানি, কতটা শুনি, কতটা বুঝি? যতটা শুনি, যতটা বুঝি, ততটাই জানি। তো আজ আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো যে প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা রয়েছে। এখন সেই সমস্যার বাসা বাঁধে, সেই বাসাটাকে ভাঙতে হবে আপনাদেরকেই। আপনারা ছোট, দেখবেন আপনার ঘরে বল্লা একটা চাক করেছে, যেটা কামড়ালেই কিন্তু আপনার একটা অঘটন ঘটতে পারে, কিন্তু ছোট থাকতে কিন্তু আপনি সেটাকে ভাঙছেন না। যখন একটা বড় চাক হয়ে যাচ্ছে তখন আপনি ভাঙার জন্য চেষ্টা করছেন। কিন্তু মনে রাখবেন যে সমস্যা ছোট থাকতেই কিন্তু ওর বিনাশ করতে হয়, ওকে শেষ করতে হয়। সমস্যা টিকিয়ে রাখতে নেই, সমস্যা টিকিয়ে রাখলে বিষধর সাপের মতো আপনাকে কিন্তু ধ্বংস করবে। কে আছো আমাদের সাথে? হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। জয় শ্রী ঠাকুর। আমি বাবার নাম বললে আমার মন থেকেই যেন একটা অন্যরকম মানে শক্তি আমি পেয়ে যাই। একদম সব সময়ের জন্য বাবার নাম বলো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। বলো বলো, কার জন্য বাবা, কার জন্য? আমি নিজের বিষয়ে জানবো, কিন্তু তার আগে বলি, আমার এক বন্ধু আপনার কাছে গিয়েছিল। ওর মানে বিজনেস নিয়ে, ওর কাপড়ের ফ্যাক্টরি আছে। এবারে ওর জন্য গিয়েছিল, মানে ও কি মানে কে কি করে দিয়েছিল ওর ফ্যাক্টরিতে, মানে তারপর থেকে ওর বিজনেস পুরোই ডাউন হয়ে গেছিল। তারপরে আপনার কাছে গিয়েছিল, কিছু কাজ করেছিল, বলছিল যে ওই 51 কালীবাড়িতে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ফ্যাক্টরি থেকে তারপর থেকে, ফ্যাক্টরি মানে ও খুবই উপকার পেয়েছে, এমনকি ও আপনার ফটো পার্সে রেখেছে। আমি ওইখান থেকেই মানে ওর কাছ থেকে জেনেছি, তারপরে আপনাকে মানে ফোন করেছি আমি। আর ও বলে দিয়েছিল যে ফোন করে জয় রামকৃষ্ণ, শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতে। আচ্ছা আচ্ছা। সত্যি কথা বলতে বহু মানে বহু মানে ব্যক্তির পার্সে আমি আছি, মানে বহু ব্যক্তির পার্সের ঠিক। মধ্যে মানে আমি রয়েছি। দেখো, প্রত্যেকের পার্সের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে। কার বলো তো? ফটো। বলো তো কার ফটো থাকে প্রত্যেকের পার্সে? থাকবেই, বলো। ঠাকুরের ছবি। হ্যাঁ, ঠাকুরের ছবি না, ঠাকুরের ছবি সবার কিন্তু পার্সে থাকে না। গান্ধীজি। থাকে। বলো। তারপরে তার মানে বাবা মাতার প্রিয়জনের সব থেকে যেটা একজনের প্রিয়জন ফটো, আছে। কার বাবা মার ফটো, কারো ফটো থাকুক না না থাকুক, কিন্তু একজনের ফটো থাকে। বলো তো কার? গান্ধীজি। পারবে? টাকায় কার ছবি থাকে? টাকার নোটে কার ছবি থাকে? আচ্ছা, গান্ধীজি। সবার মানি ব্যাগে থাকে। এবং সেই জায়গায় যদি সেই মানি ব্যাগে যদি আমার ছবি থাকে, তাহলে আমার তো গর্ব লাগে না, মনে হয় যে না কিছু একটা মানে আছে আমার মধ্যে। তো এটা তুমি যে বললে, প্রত্যেকের আমার কাছে যারা মানে আসে না, তারা প্রত্যেকেই ভালোবেসে আমার একটা ছবি তাদের পার্সে রেখে দেয়। জানি না কেন, এটা কেন করে, আমি কাউকে বলিনি রাখতে। ওরা বলে যে দাদা তোমার ছবি থাকলে আমি অনেক শক্তি পাই। তো আজকে তোমায় বলি, আজকে কাপড়ের দোকান থেকে শুরু করে, কাপড়ের মানে গার্মেন্টসের কারখানা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরা যদি কোনো সমস্যায় পড়ে, জয়দেব শাস্ত্রীর নামটা কিন্তু আগে মনে ওঠে। তার কারণ কেন জানো? আমি এই শান্তিপুর আছে না, শান্তিপুর, তারপরে ফুলিয়া, হ্যাঁ, কৃষ্ণনগর, নদিয়া, শান্তিপুর, এই জায়গায় ম্যাক্সিমাম কারখানার মালিক আমার ক্লায়েন্ট। ম্যাক্সিমাম, আমি যদি 100 জন হয় মানে 80 জনই আমার ক্লায়েন্ট। এবং আজকে যে কারখানাটা ডুবে যাচ্ছে মানে শেষ মুহূর্তে, মানে যার কোনো আর রাস্তা নেই ওঠার,
মানে পার ডে হয়তো লক্ষ লক্ষ টাকা টার্ন ওভার করছে, সেই ব্যক্তি মানে ধার দেনায় জড়িয়ে এমন অবস্থা যে কারখানাটা বিক্রি করবে। যে ব্যক্তি কারখানাটা বিক্রি করবে এবং খুবই লস, আমি বললাম তুমি আমাকে 3টে মাস টাইম দাও, 3টে মাস টাইম দাও, তোমার 4 মাসের সময় তুমি এই কারখানাটা বিক্রি তো দূরের কথা, তুমি বলবে যে না কিছু পেয়েছি। আজ সে 4খানা কারখানার মালিক, 4খানা কারখানার মালিক। তো এটা ভালো লাগে আমার। তো তুমি বললে বলে আমি বললাম, না হলে এইসব কথা গোপন কথা বলি না। তোমাকে আমি বলি, তোমারও ইচ্ছে যে আমি কিছু করব, আমি নিজস্ব কিছু বিজনেস করব, কোনো কারখানা বা কোনো কিছু গার্মেন্টস মানে ওরিয়েন্টেড লাইন নিয়ে আমি চলবো, তোমার ইচ্ছে আছে, কিন্তু তুমি অর্থের জন্য তুমি করতে পারছো না। কোনো লোন অ্যাপ্লাই করেছো, সেই লোনটা কি আটকে যাচ্ছে, হবে হবে বলে হচ্ছে না। মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট লোন তুমি অ্যাপ্লাই করেছো, তাই না? এবং ওটা পেয়ে গেলে তুমি একটা বিজনেসে খাটাবে, সেই রকম একটা চিন্তা ভাবনা নিয়েছো, তাই তো? এর আগে আমার একটা বিজনেস ছিল, ওটাতে আমি লস খেয়েছি, তারপরে এখন টাকা পয়সা নেই, সেই জন্য আমি লোনটা অ্যাপ্লাই করেছিলাম। তোমাকে একটা কথা বলি, আগের যে বিজনেস ছিল সেখানে একটা পার্টনার ছিল এবং সেই পার্টনারের জন্য তুমি লস খেয়েছো। এখন যে বিজনেস করবে, যদি পার্টনারকে না রাখো, যদি তুমি একা করো, যদি তুমি একা করো, আমি তোমাকে ফুল সাপোর্ট দেবো 100%। এবং তোমার যে সমস্যাগুলি আছে সে সমস্যাগুলি কাটিয়ে তোমার বিজনেসের মুনাফা 100% যাতে হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। তার কারণ তোমাকে আমার খুব ভালো লাগলো, তোমার ভাইব্রেশনটা পেয়ে। তোমার দ্বারা কিছু হবে, তুমি পারবে, তুমি বড় হবে। কিন্তু একটা জিনিস তোমার মধ্যে আছে, যে জিনিসটা তুমি আমি কি সবার সামনে বলবো কি? আমি একটু বলি না বলে শান্তি পাচ্ছি না। তুমি কিন্তু প্রত্যেক দিন রাতে মানে দিন যায় তুমি অপেক্ষায় থাকো যে কখন রাত হবে। এবার রাত হলেই তুমি কিছু বন্ধু বান্ধব নিয়ে তুমি ড্রিঙ্ক করতে মানে বসো আর কি, তুমি একটা মানে আসরে বসো এবং ওখানে বহু টাকা তোমার কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে। এবং তুমি তোমার বাড়ির অবস্থা ভালো খারাপ নয়, কিন্তু তোমার জন্য তোমার বাড়ির মান সম্মান অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তুমি দীর্ঘদিন ধরে তুমি এই নেশার কবলে তোমার শরীরটাও কিন্তু দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তুমি এই নেশা থেকে বেরোতে পারছো না। ইয়েস অর নো বলো? একদম না, আগে এত নেশা করতাম না, কিন্তু তারপরে একটা মানসিক টেনশন কিছু না, মানসিক টেনশন কিছু না। মানসিক টেনশনটা হলো তোমার পাশের বাড়ির কোনো এক মেয়েকে ভালোবাসতে, তাকে পাচ্ছ না, সের জন্য মানসিক টেনশন। ওই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তোমার মানসিক টেনশন, ঠিক না ভুল? সে তো হয়ে গেছে আগে, কি করে জানলাম? এটাও ঠিক কথা। তাহলে একদম ঠিক বলেছ। কি করে বুঝলাম? সেটাই যে অবাক হয়ে গেছি। আচ্ছা, এটাই জয়দেব শাস্ত্রী। যাই হোক, তুমি যদি পারো, বেশি কিছু বলবো না, যদি পারো ইমিডিয়েটলি ড্রিঙ্ক ছেড়ে দাও। 3 মাস ছাড়ো না, দেখো 4 মাসের সময় আমি তোমার জন্য কি করি। আর ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। ইমিডিয়েটলি তোমার নিয়ারেস্ট যে চেম্বার হবে, সেই চেম্বার, তোমার নিয়ারেস্ট চেম্বার কোনটা হবে? আমি এখন বলছি মালদা থেকে। কোনটা হবে তোমার কাছাকাছি চেম্বার, কোনটা হবে? মালদা? কিন্তু আমার কলকাতায় আমার রিলেটিভ আছে, তো আমি ভেবেছি কলকাতায় রিলেটিভ বাড়ি গেলে আমি ওই 51 কালীবাড়ি বন্ধুও যাবে বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বুধবার দেখে 51 কালীবাড়ি আসো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। কিন্তু যেহেতু অনুষ্ঠানে আর বেশি সময় নেই, তাই আজকের পর্ব এতটুকুই। অবশ্যই যদি কোনো সমস্যা আসে সেটাকে ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব এসে আপনারা যোগাযোগ করবেন। যদি নিজের জীবনকে পাল্টাতে চাও, নিজের স্বপ্নটাকে সফল করতে চাও, নিজের টার্গেট অ্যাচিভ করতে চাও, তাহলে কন্ট্যাক্ট মি। আমি আছি তোমাদের সাথে। সমস্যার সমাধানের জন্য জয়দেব শাস্ত্রী সর্বদাই হাতটা কিন্তু বাড়িয়ে দেবে তোমাদের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আসলে জয়দেব শাস্ত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। জয় শ্রী রাম।
আমার নাম সঞ্জু মাইতি, আমি হুগলি কুন্তিঘাট থেকে এসেছি। আজকে এখানে এসে 51 কালীবাড়িতে খুব ভালোই লাগলো। শাস্ত্রীজির সাথে কথা বললাম, তিনি উপদেশ দিল নতুন কিছু করার। তারপর এখানকার পরিবেশটাও খুব ভালো। দেখি শাস্ত্রীজির কথা খুব ভালো লেগেছে। আমি ওনাকে ফলো করতাম, উনি টিভিতে যেগুলো বলতো ওই কথাগুলো আমি ফলো করতাম, অনেক কাজেও দিত। তো একবার সরাসরি দেখার ইচ্ছা ছিল, তো একবার দেখে গেলাম, বেশ ভালোই লাগলো। এখানকার ঠাকুর মন্দির খুব ভালো। মানে ওনার কথা শুনে বিশ্বাস, হ্যাঁ, ওনাকে দেখে বিশ্বাস করতে হবে। ওনার কথা এত ভালোভাবে মেলে, 100% হয়তো মিলেই যায়। তো ওনাকে দেখে আমার খুব বিশ্বাস। তো আমার অ্যাস্ট্রোলজারের উপর একদম ঠিকঠাক, আমি বলবো আমার খুব পছন্দ, আমি ওই জন্য এখানে এসেছি। বাড়ির ঠিক কাছেই 51 পীঠের অন্যতম পীঠ বর্গভীমা রয়েছে এবং সেই মন্দিরে আপনি যান পুজো দিতে। আচ্ছা, সেইখান থেকে আজকে 51 কালীবাড়ি মন্দিরে কিভাবে পৌঁছলেন? ওই দাদার প্রোগ্রাম দেখে ভালো লাগলো, আচ্ছা। যে এখানে যদি আসতে পারি খুব ভালো হয়, এই দেখে আমরা এসেছি। এই প্রথম প্রোগ্রাম দেখে তারপরে ওনার সাথে কিভাবে দেখা করলেন? ফোনে যোগাযোগ করলাম, হ্যাঁ, ফোনে যোগাযোগ করে আসছিলাম। ফোনে বললেন আজকে এখানে আসার কথা। আচ্ছা, কেমন মন্দির কেমন লেগেছে? ভালো লাগছে, ভালো লেগেছে। আর এখানে পুজো যজ্ঞ ভালো লেগেছে। আর কতটা আশা আছে যে আপনার যে সমস্যা আছে সেটা পুরো মানে আপনি ওভারকাম করতে পারবেন? আশা তো করছি আমার মানে এটা যেটা নিয়ে আসছি ভালো হবে। আর ওনাকে মানুষ হিসেবে কেমন লাগলো? মানুষ হিসেবে খুব ভালো লাগলো। অনেক দিন ধরে অনুষ্ঠান দেখে 51 কালীবাড়ি মন্দিরে আসার মনে সুপ্ত ইচ্ছে ছিল, আর আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে সেই ইচ্ছেটা পূরণ হলো আপনার। হ্যাঁ, খুব আমার আনন্দ হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কোথা থেকে এলেন আগে বলুন। আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট তো অনেকটা দূর, বেশ দূর। কটায় রওনা দিলেন? এসছি আমি 5:30টায় এসছি, কিন্তু এই কত বেলাতে আমি ঢুকেছি। 5:30টায় বেরিয়েছেন বাড়ি থেকে? আর ঢুকেছি এই তো 2:30টার সময় ঢুকলাম। আচ্ছা, বাস ট্রেন সব লেট, কি করব, দেরি হয়ে গেছে। আর 2:30টায় যে ঢুকলেন মনে হচ্ছিল যে কিছু মিস করে গেলেন? আমার খুব মনে হচ্ছিল খুব মিস করে গেছি আমি, কিন্তু আমার দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এসে আমি খুব আসলে আমাদের মনের যে ইচ্ছেগুলো থাকে সেগুলো পূরণ হয়ে গেলে আবেগে আমাদের গলা ভরে যায়, এবং তাই তার জন্য মায়ের যে আপনি দেখলেন মন্দিরে, মাকে দেখে কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে মাকে দেখে, এত ভালো লেগেছে আমি যেন এ করতে পারিনি, মাকে বুঝতে পারছি না। আমি টিভিতেও দেখি, টিভিতেও জানো আমি বুঝতে পারি এত ভালো। আর এখানে যজ্ঞ বা এখানে যে মায়ের ভোগের আয়োজন আছে, আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে আমি মানে ভাবতে পারছি না যে কি বলবো কি করবো, যেন আমি কিছু বলতেই পারছি না, এত আমার এ লাগবে। অনেকদিন ধরে বলছি আসবো 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 করে করে, আজকে আমার মা টানালো তাই এলাম মায়ের কাছে। এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। বৈষ্ণবঘাটা পাটুলি থেকে এই দাদা এসেছেন 51 কালীবাড়ি মন্দিরে, যেটি অবস্থিত হচ্ছে মধ্যম গ্রামে। তো প্রথমে আপনার আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে সাক্ষাৎ কিভাবে হয়েছে? প্রথমে আমি গেছিলাম, তা উনি আমার সঙ্গে দেখে ডেকে বললেন যে আমার মধ্যম গ্রামের বাড়ি, ওখানে 51 বাড়ি কালী মন্দির আছে, ওখানে পুজো টুজো হয়। তা বলেছিল যে ফলানি নামে অবস্থায় আসতে, এখানে এসে দেখলাম বেশ ভালোই লাগলো। পুজো টুজো চলছে এবং পুজো করছে, যজ্ঞের আহুতি হচ্ছে,